আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ইজি অ্যাকাউন্টিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের আলোচনা হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স নিয়ে। আমাদের এই সাবজেক্টটি নিয়ে অনেকেরই একটা মনের মধ্যে ভয় থাকে, ভীতি থাকে আসলে। আশা করি আমাদের যে ধারাবাহিক ক্লাসের আয়োজনগুলো করা হয়েছে ইজি অ্যাকাউন্টিং এর পক্ষ থেকে, আপনারা এই ধারাবাহিক ক্লাসগুলো যদি বেসিক সহ একবারে করে নিতে পারেন, তাহলে আশা করি আপনাদের এই সাবজেক্টের ক্ষেত্রে এই যে নির্দিষ্ট যে টপিকগুলো বরাদ্দ আছে এগুলোর ক্ষেত্রে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো আমাদের আজকের যে আলোচনার বিষয় বিজনেস ম্যাথামেটিক্স, এই সাবজেক্টটি থেকে প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, যেখান থেকে আমরা প্রায় সময় দেখেছি যে এই যে চ্যাপ্টারটা থেকে কম বেশি রেগুলারলি প্রশ্ন হচ্ছে। তা আমাদের যে চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন হয় সেই চ্যাপ্টারগুলোকে গুরুত্ব দিয়ে আর ওই জায়গার মধ্যে যে টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এরকম বেসিক কিছু কিছু ক্লাসের আয়োজন আমরা করেছি। তা আমরা আজকে নাম্বার সিস্টেমের একটা নির্দিষ্ট টপিক, একটা বেসিক ক্লাস আমরা নিব। তবে তার আগে আমরা একটু দেখে নিতে চাচ্ছি আমাদের সিলেবাসের মধ্যে আসলে এই চ্যাপ্টারটা থেকে আসলে কোন কোন টপিকগুলো বরাদ্দ আছে। ফার্স্ট অফ অল, যে কোনো চ্যাপ্টারের শুরুতেই আপনারা জানেন একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আসলে ইন্ট্রোডাকশনটা এই কারণেই দেওয়া যে এই চ্যাপ্টারের মধ্যে আসলে কোন ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, কারণ নাম্বার সিস্টেমের পরিধি তো ব্যাপক। হ্যাঁ, এই ব্যাপকতা থেকে কিছু নির্দিষ্ট জিনিস আসলে তুলে ধরা হয়েছে, ওই জিনিসগুলো নিয়ে আসলে আমরা কথা বলবো। আচ্ছা, আমরা যদি দেখি এখানে দ্বিতীয় যে টপিকটি বরাদ্দ আছে সেটি হচ্ছে আপনার প্রাইম নাম্বারস, মৌলিক সংখ্যা নিয়ে আসলে কথাবার্তা। তো মৌলিক সংখ্যার পরবর্তীতে যেটা আছে রেশনাল এবং ইরেশনাল নাম্বার, ছোটবেলায় আপনারা কম বেশি সবাই করেছেন। 9-10-এ কিন্তু ক্লাস 6-7-8-এও কিন্তু আপনারা মৌলিক সংখ্যা নিয়ে পড়েছেন। ইভেন এই যে মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে আমরা অনেক পড়াশোনা করেছি, ঠিক না? বাস্তব সংখ্যার মধ্যে প্রায় সময় একটা কমন কোশ্চেন ছিল √2 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো এই যে জিনিসটা, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা একটু কথা বলবো। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে ইভেন অ্যান্ড অড নাম্বারস। ছোটবেলায় আমাদের প্রথমে যখন অঙ্ক আর সংখ্যা সম্পর্কে পড়ানো হয় তখন কিন্তু আমরা জোড় বিজোড় সংখ্যা সম্পর্কে ধারণা নেই, এবং তাদের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে কিন্তু আমরা জানার চেষ্টা করেছি ছোটবেলা থেকে। তো এইখানেও এই ব্যাপারে কিছু কথাবার্তা আছে। আমরা পরবর্তীতে যদি দেখি ইমাজিনারি অ্যান্ড কমপ্লেক্স নাম্বারস, এই জায়গাটাই আমাদের একটু সমস্যা বা খটকা তৈরি হতে পারে। কেন? কারণ আমরা যারা কমার্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডের যারা, তারা কিন্তু আসলে আমরা ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার ওইভাবে মাধ্যমিক লেভেলে বা উচ্চ মাধ্যমিক লেভেলে ওইভাবে কিন্তু আমাদের ছিল না। এটা মূলত আলোচনা করা হয় ইন্টারমিডিয়েটে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের ম্যাথামেটিক্স সেকেন্ড পেপারে আপনার একটা চ্যাপ্টারই আছে, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার নিয়ে। তো সেখান থেকে কিছু আলোচনা, প্রাইমারি লেভেলের কিছু আলোচনা এখানে আছে এবং আমরা এটা নিয়েও কথা বলবো। আমরা যদি পরবর্তী ইয়েটা দেখি সেটা হচ্ছে সিকোয়েন্স, অনুক্রম। আচ্ছা, সিরিজ বা ধারা এই ধরনের জিনিসগুলো নিয়ে তো আমরা পড়াশোনা করেছি 9-10-এ, আমাদের তো জেনারেল ম্যাথে ছিল। ঠিক আছে, যদিও সেখানে সিরিজ নিয়ে কথা বলা হয়েছে, সিরিজ সিকোয়েন্সের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স থাকলেও তাই কাছাকাছি জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো এখানে। এরপরে যদি আমরা দেখি সিরিজও এখানে আছে। এর পরবর্তী যে টপিকটা আছে এখানে বরাদ্দ আছে সেটা হচ্ছে ডাইভারজেন্স অফ এ সিকোয়েন্স, এবং তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে সিগমা নোটেশন, এবং আমাদের সবার শেষে যে টপিকটা আছে সেটা হচ্ছে সাম অফ ন্যাচারাল নাম্বারস। আমরা তো ধারা সমষ্টি করেছি, ক্লাস 5 থেকে শুরু হয়েছিল সেই ধারা সমষ্টি। তো এই যে সিলেবাসের মধ্যে মূলত এই টপিকগুলোর নাম উল্লেখ করা আছে, এবং এই যে মূল যে টপিকগুলো মানে টোটাল এই যে নাম্বার সিস্টেমের যে চ্যাপ্টারটা, এই 10টা টপিকে বিভক্ত, এবং এদের আবার সাব টপিক কিছু আছে, ভিতরকার কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে এই যে আমাদের কি এই সবগুলো টপিকই পড়তে হবে পরীক্ষার জন্য? না, আমরা যদি দেখি কয়েকটা নির্দিষ্ট টপিক থেকে আমরা দেখেছি সব সময় প্রশ্ন হতে, ঘুরিয়ে ফিরিয়ে ওই টপিকগুলো থেকেই প্রশ্ন হয়। সেই টপিকগুলো কি আমরা যদি একটু খেয়াল করি সেই জায়গাটার মধ্যে, অর্থাৎ আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিকস যেগুলো আসলে আমাদের বিগত সময় একদম শুরু থেকে যদি আপনারা বলেন, একদম শুরু থেকে এখন পর্যন্ত প্রশ্ন হয়েছে যে টপিকসগুলো থেকে, তার মধ্যে ছোট ছোট যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেখানে ডেফিনেশন, এক্সাম্পল এবং প্রপার্টিস নিয়ে কথা বলেছে। যেমন ধরেন স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি, পূর্ণ সংখ্যা জিনিসটা কি, ঠিক আছে, তার এক্সাম্পল বা পূর্ণ সংখ্যার সেটটা, হ্যাঁ, মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, তার এক্সাম্পল, ঠিক আছে, ওই জিনিসগুলো। আচ্ছা, কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে যে জায়গাটা থেকে, এবং প্রায় সময় ওই জায়গাটা থেকেই প্রশ্ন হয় আসলে,
সেটা হচ্ছে জটিল সংখ্যার টপিক থেকে। জটিল সংখ্যার টপিকটাকে আমরা কয়েকটা ছোট ছোট টপিকে ভাগ করেছি বিগত সময়ে যে প্রশ্নগুলো হয়েছে তার উপর ভিত্তি করে। তা আমরা যদি দেখি, যেমন জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের ছোট প্রশ্নের ক্ষেত্রে। আমরা যদি বড় প্রশ্নের ক্ষেত্রে যদি দেখি, স্কোয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বার, আমাদের যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের বর্গমূল বের করতে হতে পারে। আমাদের এর পরবর্তীতে আছে কি মানে কিউবিক রুট যেটা আমরা বলি অফ এ কমপ্লেক্স নাম্বার, সেখানে আমাদের ঘনমূলও বের করতে হতে পারে। আচ্ছা, আমাদের সিম্পলিফিকেশন সরলীকরণ আছে, এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ a প্লাস আইবি, অর্থাৎ একটা জটিল সংখ্যা আমাদেরকে দিয়ে দিবে, তাদেরকে আমাদের সিম্পলিফিকেশন করে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। আচ্ছা, এরপর ওই যে কমন যে টপিকটা যেটার কথা বললাম যে আসলে মূলদ অমূলদের আলোচনায় আমাদের প্রায় সময় চলে আসে, সেটা হচ্ছে কি আপনার যে প্রুফ অফ রুট ওভার এক্স, মানে রুট ওভার সামথিং, হতে পারে রুট ওভার 2, রুট ওভার 5, রুট ওভার 11 ইজ অ্যান ইরেশনাল নাম্বার, অর্থাৎ অমূলদ সংখ্যা। এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাসে যা বরাদ্দ আছে। সিলেবাসের টপিকগুলোর কথা বললাম, কিন্তু আসলে মূলত যে জায়গাটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে, সবচেয়ে বেশি কি মানে আপনি যদি বিগত সময়ের প্রশ্নগুলো দেখেন, এর বাইরে আসলে কোনো প্রশ্ন হয়নি। আপনারা যদি এই কয়েকটা টপিক আপনারা যদি পড়ে নিতে পারেন, তাহলে নাম্বার সিস্টেম শেষ, আপনি কমন পাবেন 100%। ঠিক আছে, এখানে কোনো সন্দেহ নাই। তো যদি কোনো ধরনের অঘটন না ঘটে, হ্যাঁ, ব্যতিক্রম কোনো জিনিসকে তো আসলে এক্সাম্পল হিসেবে নেওয়া যাবে না। তা আমরা আজকে এই যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক আছে, এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আমরা একটা নির্দিষ্ট জিনিস নিয়ে আজকে কথা বলবো, তার বেসিক কথাবার্তাগুলো আপনাদেরকে বলবো, যাতে করে এই নাম্বার সিস্টেমের মতো একটা মানে তেতো একটা জিনিসকে আপনাদের কাছে আসলে তেতো না লাগে, একটু সহজ মনে হয়। তো আমরা আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো 5 নম্বরে যেটা আছে, সেটা হচ্ছে সিম্পলিফিকেশনটা নিয়ে কথা বলবো, এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ a প্লাস আইবি। তো আমরা আজকে যে আলোচনা, সেই আলোচনার মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এই যে একটু আগে বললাম আপনাদেরকে a প্লাস আইবি আকারে প্রকাশ করার যে বিষয়টা, কিন্তু আমরা সবসময় কি করি জানেন, ওই যে আমরা সেই ছোটবেলার মধ্যেই পড়ে আছি। আমরা যখন ক্লাসে যেতাম, বিশেষ করে গণিত ক্লাসের মধ্যে, স্যাররা একটা সূত্র বোর্ডের মধ্যে লিখতো, এবং কমন জিনিসটা কি ছিল বীজগণিতের শুরুটা বলেন তো দেখি, a প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা লিখতো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কেউ যদি নাও জানে, সেও বলতে পারবে এই জিনিসটা। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে ধরেন সূত্রটা, এই সূত্রটা দিয়ে বলতে এই যে 10টা অঙ্ক এই নিয়মে করে ফেলবি, এই সূত্র দিয়ে করে ফেলবি, কিন্তু সূত্রটা কিভাবে আসলো বা এটা বোঝার জন্য আমাদের আর কি কি জিনিস জানা দরকার, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু ওইভাবে আলোচনা হতো না। আমাদেরকে যেভাবে বলতো আমরা সেভাবেই করতাম। কিন্তু আমরা এই জায়গাটা থেকে একটু বেরিয়ে আসবো। আমরা চাচ্ছি ক্লাসগুলো একটু ব্যতিক্রম ধরনের হোক, অর্থাৎ আমাদের মনের মধ্যে যেন এই টপিকগুলো নিয়ে তেমন কোনো প্রশ্ন না থাকে। আপনারা যে প্রশ্নগুলো করতেন বা আপনাদের মনের মাঝে যে প্রশ্নগুলো লুকিয়ে আছে, সেই প্রশ্নগুলোই আমরা আসলে খুঁজে বের করে সেগুলোর উত্তর দিয়ে দিব। আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না, কোনো সন্দেহ ছাড়াই আপনি নিজের মনের মতো করে লিখতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে ওই a প্লাস বি হোল স্কোয়ারের বিষয়ে যাব না। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এক্সপ্রেস কমপ্লেক্স নাম্বার ইন দ্য ফর্ম অফ a প্লাস আইবি। এখন দেখেন, আমি যদি a প্লাস আইবি আকারে প্রকাশ করতে যাই, তাহলে আমার কি কি জিনিস জানা থাকা দরকার, ওই জায়গাটার মধ্যে যদি আমি একটু কথা বলি, সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের একটা জিনিস জানা থাকা লাগবে, এখানে যে আইটা আছে, এই আইটা দিয়ে আসলে কি বোঝায়। আমি ধরে নিলাম আমরা কিছুই জানি না, একদম জিরো থেকে আমরা শুরু করছি। তো a প্লাস আইবি আকারে প্রকাশ করার নিয়মটা দেখার আগে আমাদের আসলে জানা উচিত এই আই জিনিসটা আসলে কি। দেন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি, কারণ আমরা তো কমপ্লেক্স নাম্বার নিয়ে কথা বলতে চাচ্ছি। সেই কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, আমাদের আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি কনজুগেট ভ্যালু। এই কনজুগেট ভ্যালু সম্পর্কে কিন্তু আমরা ছোটবেলায় পড়েছি, অনুবন্ধী মান, কিন্তু আমরা ছোটবেলায় অনেক সময় ভুল করে বলতাম বিপরীত বা উল্টা মান দিয়ে গুণ করা বা ভাগ করা। তো আমরা এই কনজুগেট ভ্যালু অফ এ কমপ্লেক্স নাম্বার, এই জিনিসটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো এরপরে যদি আমরা একটু খেয়াল করি যে এরপরে এই 3টা জিনিস যদি আমাদের ভালোভাবে জানা থাকে, তাহলেই না আমরা a প্লাস আইবি আকারে খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারবো। তা আমরা সবার প্রথমে জানার চেষ্টা করব আই, দেন কমপ্লেক্স নাম্বার, এরপর কনজুগেট ভ্যালু। তা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে এই যে আইটা, মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে না আই জিনিসটা কি। হয়তো আপনারা অনেকে বলবেন যে আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার, একটা কাল্পনিক সংখ্যা, এই কাল্পনিক সংখ্যা যেহেতু ইমাজিনারি নাম্বার তাই আই দিয়ে প্রকাশ করা হয়েছে। কিন্তু এই আইটা আসলো কিভাবে? আচ্ছা, আমরা ছোটবেলায় কি সমীকরণের সমাধান করেছি না? যেমন ধরেন আমরা যদি একটু একটু ভালো করে যদি খেয়াল করি, যেমন ধরেন আমরা ছোটবেলায় কি করতাম, যে ধরেন এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন আমাদেরকে দিল। দেন আমরা চাইলেই কিন্তু এই ইকুয়েশনটাকে সলভ করে আমরা কিন্তু এক্স এর ভ্যালু আমরা বের করে নিয়ে আসতে পারতাম।
তো আমার কথাটা হচ্ছে যে এই জায়গার মধ্যে ঠিক এইরকম একটা মানে ইকুয়েশন আমরা যখন সলভ করতে গিয়েছি তখন দেখেছি যে আসলে একটা নতুন একটা মান আমাদের কাছে এসেছে। কিরকম বিষয়টা আমরা খুব সিম্পলি যদি একটু দেখি, বিষয়টা হচ্ছে যেমন ধরেন আমাদের কাছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এক চলকের দ্বিঘাতের একটা সমীকরণ। কারণ এখানে চলকের উপর সর্বোচ্চ পাওয়ার 2 এবং চলক একটাই আছে এক্স, এর জন্য বলছি এক চলকের দ্বিঘাত বিশিষ্ট একটা সমীকরণ আমরা পেয়েছি। তো এই যে সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এটাকে যদি আমরা সমাধান করতে চাই কি করতাম, যার মান বের করব তাকে বাঁ পাশে রাখবো, আর সাহায্যকারী যে জিনিসগুলো আছে সেগুলো সব কিছুকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা পরের লাইনটা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ওয়ান, মাইনাস ওয়ানটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে। এখন এই যে স্কোয়ারটা আমরা জানি ওই পাশে চলে গেলে ডান পাশে আমরা যদি কি দেই তাহলে কি হয়ে যাবে রুট ওভার ওয়ান। তা এখন আপনারা যদি খেয়াল করেন এই যে প্লাস মাইনাস রুট ওভার ওয়ান, এখান থেকে এক্স এর দুইটা ভ্যালু আমাদের আসবে এই সমীকরণটাকে সমাধান করার মাধ্যমে, একটা আসবে প্লাস ওয়ান এবং আরেকটা হচ্ছে কি মাইনাস ওয়ান। কারণ রুট ওভার ওয়ান এর ভ্যালুটা কত ওয়ানই আসলে, কারণ ওয়ানকে রুট ওভার করলে ওয়ান হয় ফলাফলটা। তো এই যে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে সমাধান করার মাধ্যমে আমরা দুইটা ভ্যালু পাইছি, ঠিক আছে, চলকের দুইটা মান পেয়েছি সমাধান করার মাধ্যমে, একটা হচ্ছে প্লাস ওয়ান এবং আরেকটা হচ্ছে কি আপনার মাইনাস ওয়ান। তো আমরা ঠিক এইরকম একটা সমীকরণ না, এর কাছাকাছি একটা সমীকরণ সমাধান করতে গিয়ে আমরা একটা ভিন্ন ধর্মী একটা মান পেয়েছি প্রথমবারের মতো। সেই বিষয়টা কি ছিল, সেই বিষয়টা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে যেমন এরকমই একটা ইকুয়েশন আমরা নিয়ে আসলাম, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা যদি সমাধান করতে চাই তাহলে কি করবো, ওই যে আগের মতো প্লাস ওয়ানটা ডান পাশে যদি পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে এই যে মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। এখন আমি যদি এই স্কোয়ারটাকে উঠিয়ে দিতে চাই, ওই পাশে যদি পাঠিয়ে দিতে চাই তাহলে কি হবে রুট ওভার দিতে হবে। এই যে দেখেন পরের লাইনে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান। এখন এই যে প্রথমবারের মতো এই যে রুট ওভার মাইনাস ওয়ান, অর্থাৎ রুট ওভারের ভিতরে আমরা কিন্তু কি পেয়ে গেলাম মাইনাস ওয়ান পেয়ে গেলাম। এর আগে কিন্তু ছোটবেলায় আমাদের এরকম কিছু আসলে আমরা কিন্তু অঙ্কটাকে আর সমাধান করতাম না, আমরা বলতাম এটা সম্ভব নয়। কিন্তু এই যে রুট ওভার মাইনাস ওয়ান, এটাকে ম্যাথামেটিশিয়ানরা আসলে প্রকাশ করেছে যে জিনিসটা দিয়ে, সেটা হচ্ছে আই। আর আই হচ্ছে একটা গ্রিক লেটার, ঠিক আছে, গ্রিক লেটার যার নাম হচ্ছে আইওটা, এবং এটাই ইমাজিনারি যে নাম্বারটা অর্থাৎ রুট ওভার মাইনাস ওয়ানকে প্রকাশ করেছি আমরা আই দিয়ে আসলে। তো এই যে দেখেন তাহলে আমরা জানতে চেয়েছিলাম যে এখানে এ প্লাস আইবি আকারে প্রকাশ করব, তো এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে গিয়ে যদি আমরা একটু ভালো করে এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করি যে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে চাচ্ছি, এখানে যে আইটা, এই আই এর মিনিংটা কি, তাহলে এই যে আপনারা জানতে পারলেন যে আই মানে ইমাজিনারি নাম্বারকে আসলে আমরা আই দিয়ে প্রকাশ করি, বাট আই বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ানকে। তাহলে এখন থেকে কিন্তু আমরা এই জিনিসটা মনে রাখবো যে আই মানে হচ্ছে কি রুট ওভার মাইনাস ওয়ান, যাকে আমরা বলছি কাল্পনিক সংখ্যা বা আপনি বলতে পারেন অবাস্তব সংখ্যা বা অবাস্তব অংশ। তো এখন এই যে আই, তাহলে আই মানে রুট ওভার মাইনাস ওয়ান। এখন আপনারা একটা জিনিস বলেন এই জায়গাটার মধ্যে, আমি যদি এই যে আমার আইটা উভয় পক্ষকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে হয়ে যাবে ওই পাশ হয়ে যাবে আই স্কোয়ার, আর এই পাশের যে রুট ওভারটা এটা উঠে গেলে কি হয়ে যাবে মাইনাস ওয়ান। তার মানে এই যে জিনিসটা যে এই জায়গাটার মধ্যে, আচ্ছা আমাদের এখানে তো চলে আসছে এক্স স্কোয়ার, আসলে এটা হবে আই স্কোয়ার। তো আমি এটা একটু ঠিক করে দিচ্ছি, আই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি আপনার মাইনাস ওয়ান। তাহলে যে জিনিসটা দেখা গেল আই যদি হয় আপনার রুট ওভার মাইনাস ওয়ান, যেটাকে আমরা কাল্পনিক সংখ্যা বলছি, আমরা যদি উভয় পক্ষকে স্কোয়ার করে দিই তাহলে কিন্তু এই রুট ওভারটা আর থাকছে না, এটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আই মানে হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান, আর আই স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে কি মাইনাস ওয়ান। এই দুইটা জিনিস যদি আমাদের জানা থাকে না, তাহলে আমরা খুব সহজে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে পারবো। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা জানা দরকার ছিল যে হোয়াট ইজ আই। আই বলতে কি বোঝানো হচ্ছে, আই গ্রিক লেটার আইওটা, যাকে দিয়ে আমরা ইমাজিনারি নাম্বারকে প্রকাশ করতেছি, আর আই ডিনোট করতেছে কাকে, মানে আই দ্বারা ডিনোট করা হচ্ছে আপনার রুট ওভার মাইনাস ওয়ানকে, আর আই স্কোয়ারের ভ্যালুটা কত হচ্ছে মাইনাস ওয়ান। এইটুকু জিনিস যদি আমাদের বোঝা হয়ে যায়, আমরা কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি এটা নিয়ে একটু কথা বলবো এখন। তো কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি সেটার ব্যাপারে যদি জানতে চাই তাহলে মনে রাখবে একটা বিষয়, কমপ্লেক্স নাম্বার বলতেই যে আসলে মানে জটিল সংখ্যা মানে যে অবাস্তব সংখ্যা বিষয়টা কিন্তু, বা কাল্পনিক সংখ্যা বিষয়টা এমন না। আসলে জটিল সংখ্যা দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত হয়, তার দুইটা অংশ থাকে আসলে, একটা হচ্ছে বাস্তব অংশ এবং আরেকটা হচ্ছে অবাস্তব অংশ। এই অবাস্তব অংশটার সাথেই আসলে আই যুক্ত থাকে।
আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, এই যে আমরা একটা কমপ্লেক্স নাম্বার তো সি দিয়ে আমরা প্রকাশ করেছি। এখানে এক্সটা হচ্ছে আমার বাস্তব অংশ, রিয়েল পার্ট অফ সি, এবং এই যে পরবর্তীতে যে আমার আই ওয়াইটা আছে, এই আই যুক্ত যে অংশটা, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ সি। অর্থাৎ এই যে বাস্তব অংশ এবং অবাস্তব অংশ, এই দুইটা অংশের সমন্বয়ে আসলে কি গঠিত হয়? জটিল সংখ্যা গঠিত হয়। তাহলে একটা জটিল সংখ্যা বলতে আমরা বুঝবো যে দুইটা অংশের সমন্বয়ে গঠিত হচ্ছে। তো অনেকে আপনারা বলতে পারেন যে আচ্ছা, এখানে যদি বাস্তব অংশটা না থাকে, শুধু যদি অবাস্তব অংশটা থাকে, তাহলে সেটাকে তাহলে কি জটিল সংখ্যা বলতে পারবো না? এটা কি বাধ্যতামূলক যে দুইটা অংশই থাকতে হবে? আসলে বাধ্যতামূলক না। তবে আমরা যদি বলতে চাই যে বিশুদ্ধ বা পিওর আপনার কমপ্লেক্স নাম্বার, তাহলে অবশ্যই দুইটা অংশ থাকতে হবে। আর যদি আমরা শুধু অবাস্তব অংশ দিয়ে জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু সেটা আর পিওর থাকতেছে না, অবিশুদ্ধ মানে আপনার জটিল সংখ্যা বোঝাবে। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা বলছি যে জটিল সংখ্যা দুইটা ধরনের, একটা হচ্ছে পিওর এবং আরেকটা হচ্ছে ইমপিওর, বিশুদ্ধ এবং অবিশুদ্ধ। তো এখানে পিওর বলতে বোঝাচ্ছি যে দুইটা অংশ থাকবে, দুইটা অংশই থাকতে হবে, তাহলে আমরা বলবো বিশুদ্ধ জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই। অর্থাৎ এক্সটা হচ্ছে বাস্তব অংশ, আর আই যুক্ত যে অংশটা আছে সেটা হচ্ছে অবাস্তব অংশ। আর শুধু যদি অবাস্তব অংশটা থাকে, সেটাকেও জটিল সংখ্যা বলা যাবে, তবে সেটা বিশুদ্ধ জটিল সংখ্যা না। কারণ একটা আদর্শ জটিল সংখ্যার দুইটা অংশ থাকে, বাস্তব এবং অবাস্তব। এখন আমরা জটিল সংখ্যা জিনিসটা বুঝলাম যে দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত হচ্ছে, বাস্তব এবং অবাস্তব, এই দুইটা অংশ আসলে জটিল সংখ্যার মধ্যে থাকে। তো এই যে জটিল সংখ্যা, আমরা আই জানা দরকার ছিল, আই জিনিসটা কি, জটিল সংখ্যা জিনিসটা কি, সেটা আমরা একটু জানার চেষ্টা করলাম। আমাদের দরকার এখন কনজুগেট ভ্যালু। আচ্ছা, ছোটবেলায় আমরা কি করতাম মনে পড়ে কিনা দেখেন তো? আমরা যদি লিখতাম যে এ প্লাস বি, হ্যাঁ, তো আমাদের প্রয়োজনে, হিসেবে সুবিধার প্রয়োজনে আমরা অনেক সময় এর বলতাম যে বিপরীত মান এ মাইনাস বি, বা উল্টা মান এ মাইনাস বি দিয়ে লব ও হরকে গুণ করো, ঠিক আছে? গুণ ভাগ যোগ বিয়োগের কথা এখানে চলে আসতো। কিন্তু আসলে এই যে এ প্লাস বি এর উল্টা বা বিপরীত মান কি এ মাইনাস বি, এটা কিন্তু আমরা বলার সময় ভুল বলতাম। এটা কিন্তু আসলে সঠিক না। এটাকে আসলে বলা হয় অনুবন্ধী মান। এ প্লাস বি এর অনুবন্ধী মান হচ্ছে এ মাইনাস বি। ঠিক একই রকম ভাবে এ মাইনাস বি এর অনুবন্ধী মান হচ্ছে কি আপনার এ প্লাস বি। তো আমরা এখানে কি লিখেছি বলেন তো? আমরা লিখেছি সি একটা কমপ্লেক্স নাম্বার, এবং এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে? তো এটা যদি কনজুগেট ভ্যালুর কথা বলি, তাহলে সেটা হচ্ছে এটাকে, এই যে আমরা সি বার দিয়ে প্রকাশ করছি, এটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তো এখানে এক্স প্লাস আই ওয়াই ছিল, আর এটার অনুবন্ধী বললে এক্স মাইনাস আই ওয়াই। ঠিক একই রকম ভাবে আমি যদি বলি এটার অনুবন্ধী মান কি, সেটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তো এই জিনিসটা হচ্ছে কনজুগেট ভ্যালু। তাহলে আমরা আই সম্পর্কে জানলাম। খুব সংক্ষেপে যদি বলি, আই মানে হচ্ছে √(-1), যেটাকে আমরা ইমাজিনারি নাম্বার বলছি, আর আই স্কোয়ার মানে হচ্ছে শুধু -1। আর এই দিক থেকে আমরা যেটা দেখলাম কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে একটা আদর্শ কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা হচ্ছে দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে বাস্তব এবং আরেকটা হচ্ছে অবাস্তব। অবাস্তব হচ্ছে ওই অংশটা যে অংশটার সাথে আই আছে। আচ্ছা, আর এটার কনজুগেট ভ্যালু যদি বলি, তাহলে কনজুগেট ভ্যালু হচ্ছে যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে হবে এক্স মাইনাস আই ওয়াই, আর যদি এক্স মাইনাস আই ওয়াই হয় তাহলে এক্স প্লাস আই ওয়াই হচ্ছে এর কনজুগেট ভ্যালু। তো এই যে এই তিনটা জিনিস যদি আপনার জানা থাকে না, এখন আপনি খুব সহজে আপনি ম্যাথটা করতে পারবেন। তো খুব সহজে যদি আমরা করতে যাই, তাহলে আমরা এখান থেকে বিগত সময়ে আসা, মানে এই যে টপিকটা বিগত সময় এসেছে আমাদের বোর্ড এক্সামে, তা আমরা দেখব যে ওই রকম দুই একটা প্রশ্ন আমরা আসলে সলভ করতে পারি না, বা কিভাবে সলভ করতে হয় সেই জিনিসটা, প্রসেসটা আমরা দেখব। তা আমরা এই জায়গার মধ্যে একটা প্রশ্ন নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে সিম্পলিফাই, সরল করতে হবে 9 - 7i ডিভাইডেড বাই হচ্ছে 2 - 3i। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার দিকে যদি আমরা তাকাই, এটা সিম্পলিফিকেশন করতে হয় কিভাবে? এই সিম্পলিফাই করতে গিয়ে আমাদের আসলে কনজুগেট ভ্যালুটা জানতে হয়, কনজুগেট ভ্যালু দিয়ে আসলে আমাদের করতে হবে। তো ওই যে উল্টা বা বিপরীত মান এখন থেকে আর বলা যাবে না, জাস্ট কিছুই না। আমরা যদি এই জিনিসটাকে সিম্পলিফাই করতে চাই, সরল আকারে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হর, এটা তো হর আর এটা হচ্ছে লব, লবে আছে আমাদের 9 - 7i, আর হরে আছে কি আপনার 2 - 3i। এই হরে যে ভ্যালুটা আছে, এর যে কনজুগেট ভ্যালু, অর্থাৎ হরে আমাদের ছিল 2 - 3i, আর আমরা এর যে কনজুগেট ভ্যালু, উল্টা বা বিপরীত মান না, অনুবন্ধী মান, সেটা হচ্ছে 2 + 3i। এটা দিয়ে শুধু নিচে না, লব ও হর দুটাকে আমরা গুণ করব, তাহলে 9 - 7i, আর এখানে 2 প্লাস হচ্ছে আমাদের 3i। আমরা যদি এই জায়গাটার মধ্যে দেখি,
আমরা ছোটবেলায় এই কথাটাকে কি বলতাম, যে লব ও হরকে এই যে হরের উল্টা মান বা বিপরীত মান দিয়ে গুণ করা। এখন থেকে আমরা বলবো অনুবন্ধী মান দ্বারা গুণ করা। তো এখন এই যে জিনিসটা, এখন জাস্ট সাধারণ গুণ, সাধারণ গুণ আমরা সাধারণ গুণ এখানে কিভাবে করি, যেমন এই টু এর সাথে গুণ হবে, এই 3 এর সাথে গুণ হবে, ঠিক একই রকম ভাবে এখানে দ্বিতীয় পদটা এটার প্রথম পদ এবং এই দ্বিতীয় পদটা এটার দ্বিতীয় পদের সাথে গুণ হবে। তো গুণ যদি আমরা করি তাহলে একটু যদি খেয়াল করে দেখি এই জায়গার মধ্যে বিষয়টা, সেটা হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন 2 আর 2 গুণ করলে কত হচ্ছে 4, 2 আর প্লাস 3i, তাহলে 3 দুগুণে কত 6, তাহলে 6i মাইনাস 3i আর হচ্ছে 2, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 দুগুণে কত 6 মাইনাস 6i, আর মাইনাস 3i আর প্লাস 3i, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস 3i গুণ করলে আমার কি হয়ে যাচ্ছে 3 3 কত 9, এই 9 লিখলাম, আর i গুণ করলে i স্কয়ার, কারণ এখানে একটা i আছে এখানে একটা i আছে, i গুণ করলে i স্কয়ার। এখন ঠিক একই রকম ভাবে আমি যদি উপরে গুণ করি তাহলে আপনি দেখবেন এই যে 9 এর সাথে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 9 দুগুণে কত 18, 9 দিয়ে যদি আমি 3i কে গুণ করি তাহলে আমার এখানে প্লাসে প্লাসে হচ্ছে প্লাস 3 9 27 27i, এই মাইনাস 7i দিয়ে আমি যদি 2 কে গুণ করি তাহলে আসতেছে মাইনাস 14i, আর এই জায়গাটার মধ্যে মাইনাস 7i আর প্লাস 3i, প্লাসে মাইনাসে কি মাইনাস, আর 7 3 7 কত 21, আর এইখানে হচ্ছে i আর i গুণ করলে হচ্ছে আপনার কি i স্কয়ার। একটু যদি ভালোভাবে খেয়াল করে দেখেন এই যে কনজুগেট ভ্যালু দিয়ে আমরা লব ও হরকে গুণ করলাম, এখন দেখেন তো এখানে i স্কয়ার চলে আসছে কিনা, এই কারণেই তো বলছি যে আমাদের আইটা সম্পর্কে আগে জানতে হবে। তো আমরা তো জেনেই আসছি যে i মানে কি, i মানে হচ্ছে √1, তাহলে আমি যদি বলি i স্কয়ার মানে কি, তাহলে অবশ্যই আপনারা বলতে পারবেন এটা মানে হচ্ছে কি শুধু -1। তা আমরা এই ভ্যালুটা একটু বসাই দিই এই জায়গার মধ্যে, তাহলে দেখেন তো কি আসতেছে, এখানে আমার এই 6i, যদিও এইভাবে কাটাকাটির কিন্তু ক্যান্সেল আউট করার নিয়ম নাই, আপনারা দাগ দিবেন না, কিন্তু আমি বোঝানোর জন্য এই দাগটা দিয়েছি, পরীক্ষার হলে বোর্ডের খাতায় কিন্তু আপনারা এই দাগটা দিবেন না, তাহলে এটা মারাত্মক ভুল হবে। আচ্ছা 4, আর এখানে তো আমরা যেহেতু প্রথম করতেছি, আমরা কিন্তু সবাই মেধার দিক থেকে গরিব, এই যে গরিব মেধাবী যারা আমার মতো যারা গরিব মেধাবী, হ্যাঁ তারা প্রথমবার ভেঙে করবেন, কিন্তু একবার যখন মাথায় ঢুকে যাবে তখন আপনারা ডিরেক্ট করেন, তাদের সমস্যা নেই। তাহলে এই যে i স্কয়ারকে আমরা কি লিখতে পারি -1, তাহলে 9 ইন্টু -1 আমি এটা ডিরেক্ট লিখতে পারতাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমি লিখতে পারি 4 + 9, ঠিক না। তো আমি এটা একটু ধরেন এখানে একটু মুছে দিলাম, একবারে হিসাবটা করে এখন একটু লিখে দিতে পারি, i স্কয়ার মানে -1 মাইনাসে মাইনাসে প্লাস, আর এ হচ্ছে আমার 4। এখানে একটু খেয়াল করেন, এইখানে 18 কিন্তু এখানে 27 আর এখানে 14, তো আমার যদি এই জায়গাটার মধ্যে 27 থেকে আমি 18 জায়গায় 18 লিখলাম, আমার যদি এখন 27 থেকে 14 চলে যায় তাহলে আমার এখানে থাকতেছে কত, যেহেতু বড়টা প্লাসের আমি প্লাস চিহ্ন দিয়েছি, এখানে থাকতেছে কত আপনার 13i, 27টা i থেকে 14টা i চলে গেল, তাহলে 13টা i থাকে, মাইনাস এখানে 21, ঠিক একই রকম ভাবে i স্কয়ার মানে কত -1, তো সেই -1টা যদি গুণ আকারে থাকে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তো প্লাস যদি হয়ে যায় তাহলে আমরা তো এই জায়গাটার মধ্যে একটু এটা লিখতে পারি, একবারে আমরা লিখে দিতে পারি +21, ঠিক আছে +21, তাহলে আমরা একটা কাজ করলাম এখানে +21 দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন হিসাব করে আমার নিচে আসতেছে 4 আর 9 হলো আমার 13, শেষ। নিচে কিন্তু আর আমার i যুক্ত কোনো কিছু নাই, আমাদের একদম কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছায় গেছি যে সরলীকরণের ক্ষেত্রে। আর আমাদের এই জায়গার মধ্যে এই যে 18 আর হচ্ছে 21, এই দুইটার সাথে কিন্তু i নাই, যেহেতু i নাই এই দুইটা হচ্ছে বাস্তব অংশ। কারণ আচ্ছা আমরা যে যোগ বিয়োগ করার সময় আমরা কি করি, ধরেন আমি যদি আপনাদেরকে বলি যে 10টা গরু আর 5টা ছাগল আছে, তাহলে আপনি কি বলবেন কয়টা গরু আছে, 15টা গরু আছে, এটা কি বলতে পারবেন? এটা তো বলা যাবে না। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা আসলে সমজাতীয় জিনিসের সাথে যোগ বা বিয়োগ করে থাকি, বিষয়টা এমন না 15টা পশু আছে এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। তো বাস্তব অংশের সাথে যোগ বা বিয়োগ হবে জটিল সংখ্যার ক্ষেত্রে, অবাস্তব অংশের সাথে যোগ বা বিয়োগ হবে। তো এইখানে আমরা এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম, আমাদের এই যে 18 আর হচ্ছে 21 যদি আমরা করি তাহলে এখানে চলে আসতেছে আমাদের কত 39, আর এখানে হলো আমার যে 13i। এখন জাস্ট কি করব, আমরা উপরে একাধিক পদ, নিচে যদি একটা পদ থাকে, অর্থাৎ বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম যে আমার যদি ধরেন এখানে আছে a + b / c, এই জিনিসটাকে
যদি উপরে লবে যদি আমার একাধিক পদ থাকে আর হরে যদি একটা মাত্র পদ থাকে, তাহলে এদেরকে না স্প্লিট করে দেওয়া যায়, আলাদা করে দেওয়া যায়। তাহলে আমি লিখতে পারি a বাই সি প্লাস কি লেখা যায় b বাই সি। এই যে আপনার ভগ্নাংশের ক্ষেত্রে এই যে ধর্মটা, এই ধর্মটাকে আমরা এখন ব্যবহার করে এই জিনিসটাকে আলাদা করে দিতে পারি। আলাদা করে দিলে আমার সিম্পলিফিকেশনটা হয়ে যাচ্ছে 39, এটা প্রথম পদ, ডিভাইড বাই 13। আমি লিখতে পারি 39/13, মাঝখানে আমার প্লাস চিহ্ন আছে, আমি প্লাস চিহ্ন দিলাম, আর এখানে হলো আমার 13, নিচে 13, বাট সাথে কি ছিল আই। তো 13 তো আমার ক্যান্সেল আউট হয়ে যাবে, তো ক্যান্সেল আউট হয়ে গেলে আমার রেজাল্টটা এখানে আসতেছে 39/13। ঠিক একই রকম ভাবে 13 দিয়ে কি 39কে কাটা যায়? আমরা যদি মানে 3 দিয়ে গুণ করি 13কে, তাহলে 3 10 তো 30, 3 3 9, তা আমি একবারে করে দিতে পারি এই জায়গাটা। একবারে যদি আমরা করে দিই, তাহলে এইখানে দেখেন তাহলে রেজাল্টটা কি আসতেছে, একবারই কাটাকাটি করে দিই, আলাদা আলাদা করে কিছু করার দরকার নেই, তাহলে আমাদের একটা লাইন বেঁচে যাবে। তো আমি দেখতেছি এখানে 3 প্লাস 1 ইন্টু আই, 1 ইন্টু আই, এটাকে আমরা লিখতে পারি আই। অর্থাৎ আমি এখানে একটু 1টা লিখতেছি আপনাদের জন্য বোঝার জন্য, যে 1 ইন্টু আই। তাহলে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, এই যে জটিল উপরে একটা জটিল সংখ্যা, নিচে আরেকটা জটিল সংখ্যা, দুইটা জটিল সংখ্যার যে ভগ্নাংশ, এর সরলীকরণটা হচ্ছে এইভাবে বাস্তব আর অবাস্তব যে অংশ সেভাবে আলাদা করা। অর্থাৎ এই জিনিসটাকে আসলে আমরা বলি a প্লাস আই বি আকারে প্রকাশ করা। তো a এখানে রিপ্রেজেন্ট করতেছে আমরা কি দিয়ে, 3 এর মাধ্যমে, আর b এর যে ভ্যালুটা সেটা এখানে হচ্ছে কত আপনার 1। এই যে a প্লাস আই বি আকারে প্রকাশ করার যে বিষয়টা সেটা হচ্ছে এটা। তাহলে আমরা সরলীকরণের ক্ষেত্রে এরকম যখন একটা ভগ্নাংশ আকারে আমাদের জটিল সংখ্যা দিয়ে দিবে, আমাদের প্রথম কাজটাই হবে হরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার কনজুগেট ভ্যালু দিয়ে লব হরকে গুণ করব। লব হরকে গুণ করলে আমরা জাস্ট সাধারণ গুণনের মতো সাধারণ গুণ করে যাব, বাস্তব অংশের সাথে বাস্তব অংশ, অবাস্তব অংশের সাথে অবাস্তব অংশ যোগ বা বিয়োগ করার পর একদম পুরোপুরি ভাবে বাস্তব অংশকে আলাদা করে ফেলবো, অবাস্তব অংশকে আলাদা করে ফেলবো। দেনই আমাদের একদম সবার শেষে যে ফর্মটা চলে আসবে সেটাই হচ্ছে a প্লাস আইবি, a প্লাস আইবি। আমরা সবার প্রথমে কি বলেছিলাম একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন, একদম সবার প্রথমে যদি যাই, সবার প্রথমে আমরা কিন্তু এই জায়গাটার মধ্যে বলেছিলাম যে আপনাদেরকে a প্লাস আইবি আকারে প্রকাশ করো। এই যে a প্লাস আইবি আকারে আমি যদি এখন ওই অঙ্কটার মধ্যে সরাসরি আপনাদের চলে যেতাম, তাহলে আপনারা হয়তো অঙ্ক করার মাঝখানে আমাকে প্রশ্ন করেন, যারা প্রথমবার করতেছেন, যারা জানেন তারা তো জানেন, যারা প্রথমবার করতেছেন আই জিনিসটা কি এটা জানতে চাইতেন। আমি হঠাৎ করে কমপ্লেক্স নাম্বার নিয়ে কথাবার্তা বলছিলাম, সে কমপ্লেক্স নাম্বারে বাস্তব অংশ থাকে, অবাস্তব অংশ থাকে, এই বিষয়টা আমার ক্লিয়ার করা লাগতো। আবার আরেকটা বিষয়, কনজুগেট ভ্যালুর যে ধারণাটা বা আইটা কিভাবে আসলো, এই জিনিসগুলো সম্পর্কে অঙ্কের মধ্যে বলতে হতো। তা আমরা যদি এই কারণেই আমি বলেছি যে একটা জিনিস শেখার আগে ওইটা জানতে হলে, ওইটা করতে হলে কি কি জিনিস আগে থেকে জানা থাকা দরকার, সেটা যদি আমরা জানতে পারি তাহলে আসলে আমাদের কোনো প্রবলেম থাকার কথা না। তো আপনারা সবাই জানাবেন যে আপনাদের কেমন লাগলো, ঠিক আছে, এই আমাদের এই যে ক্লাসটি, এবং আপনারা কমেন্টস করে জানাবেন। আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি এখানে, হ্যাঁ, আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা একটু খাতার মধ্যে একটা অঙ্ক তুলে নেন সবাই, হ্যাঁ, দেখবো যে এই অঙ্কটা কে করতে পারে, ঠিক আছে। এরকম 3 জনকে আমরা 3 জনের নাম মেনশন করবো যাদের এই অঙ্কটা হবে। তো এই যে একটা অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কটা হচ্ছে আমাদের এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএড 2015-2020 এই সেশনে কিন্তু এসেছে। সেই প্রশ্নটা হচ্ছে যে 3 + 2y ডিভাইডেড বাই 2 + 3i, এটা সমান সমান হচ্ছে a প্লাস আইবি। দ্যাট মিনস হচ্ছে এই জিনিসটাকে, এই লেফট হ্যান্ড সাইডে যে মানটা আছে এটাকে আমাদের কি করতে হবে, ওই যে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করার নিয়মটা কি ছিল, হরে যে মানটা থাকবে, এখানে যেমন 2 + 3i, সেই অনুবন্ধী মান দিয়ে লব হরকে গুণ করব, a প্লাস আইবি আকারে প্রকাশ করার পর a এর মানটা আর b এর মানটা আমাদের ব্যবহার করে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান যে 1 হয় এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এটা আপনারা আমাদের এই যে ইউটিউব চ্যানেলে, ফেসবুকে কমেন্ট সেকশনে গিয়ে আপনারা ছবি তুলে তারপর কমেন্ট করবেন, দেখব যে কারটা হয় সঠিক। আর আপনাদের কাছে ক্লাসটি কেমন লেগেছে এটা জানাবেন। তা আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় রইলাম। আর ইজি অ্যাকাউন্টিং এর সাথে থাকবেন, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সামনের ক্লাসগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।